স্টুডেন্টস, ওয়েলকাম টু জে সায়েন্স ক্লাস। আমি জাহাঙ্গীর আলম স্যার আবার এসেছি একটা লেসন নিয়ে। আবারও দুঃখ প্রকাশ করে নিচ্ছে, একটু দেরি হয়ে গেল এই সপ্তাহে। তবে মোটামুটি কাজ শেষ হয়ে এসেছে। গত এক মাস প্রচণ্ড কাজের চাপের মধ্যে ছিলাম, বিভিন্ন রকম প্রবলেম, প্রশাসনিক সমস্যায় ছিলাম। মোটামুটি সামলে নিয়েছি। পুজো বলে তোমরা সবাই জানো, মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল সমস্ত কাজ শেষ করতে হবে পুজোর আগে। স্কুলের কাজ বলতে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, অ্যাডমিশন, তারপরে আরও হরেক রকমের কাজ, মিড ডে মিলের কাজ তো প্রত্যেক সপ্তাহে চলে, প্রত্যেক মাসেই চলে। তো যাই হোক, এইসব কাজগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি, এবার নিয়মিত লেসন দিতে পারবো আশা করা যায়। তো আজকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে লেসনটা আমি কন্টিনিউ করছিলাম, যে রাসায়নিক সমীকরণ গণনা সংক্রান্ত ক্লাস, সেটা কন্টিনিউ করব। আগের দিন আমরা বিভিন্ন বেসিক থিওরি শিখেছি এবং ছোটোখাটো দু একটা এক্সাম্পল দেখেছিলাম। আজকে পুরোপুরি নিউমেরিক্যাল এক্সাম্পলের ক্লাস, দশম শ্রেণীর ওজন সংক্রান্ত যে গণনা, অর্থাৎ রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ওজন সংক্রান্ত যে গণনা, তার 8টা এক্সাম্পল আমি নিয়ে এসেছি। খুব সুন্দর সুন্দর, ইউনিক, অসাধারণ সুন্দর 8টা নিউমেরিক্যালস তোমরা আজকে লেসনে পেয়ে যাবে এবং দেখবে কত সহজ, কি সুন্দরভাবে, কত সহজভাবে এগুলো সমাধান করা যায়। একবার দেখলেই হবে। তোমাদের নিজেরা তো বইয়ে পড়বে, কিন্তু এই লেসনটা, ভিডিও লেসনটা 8টা নিউমেরিক্যাল এক্সাম্পলস জাস্ট বসে বসে একবার দেখে নাও, তাহলে তুমি অনেক কিছু শিখে নিতে পারবে। তারপর এইরকম উদাহরণ তোমরা বই থেকে সলভ করবে নিজে নিজে, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না, সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো একটা করোনা আপডেট দিয়ে দিই, প্রত্যেকবার যেমন দিই। করোনার তো সংক্রমণ একই রকমভাবে বেড়ে চলেছে, কিন্তু মানুষ, সরকার আর কেউ অপেক্ষা করতে রাজি নয়। করোনার বিরুদ্ধে আর কেউ মানে করোনার ভয়ে আর কেউ সিটে থাকতে রাজি নয়। সবাই চাইছে সব কিছু নর্মাল হোক, স্কুল কলেজ খুলুক, ট্রেন চালু হোক, অফিস আদালত সব নর্মাল ভাবে চালু হোক, সবাই এরকম চাইছে। সেই হিসেবে স্কুলও শুরু হবার একটা কথাবার্তা শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মাধ্যমিক বোর্ড, এরা এবং সরকার সবাই মিলে কথাবার্তা চালাচালি করছেন এবং ক্লাস অর্থাৎ স্কুল শুরু করার একটা পদক্ষেপ, পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। 2-1 মাসের মধ্যেই আশা করা যাচ্ছে খুব ছোট আকারে ক্লাস শুরু হবে। হয়তো পুরোপুরি 5, 6, 7 না হলেও 9, 10, 11, 12 ক্লাস আগে শুরু হবে এবং 10ও চালু হবে এই মাসের মধ্যে আশা করা যাচ্ছে, এরকম শুনতে পাচ্ছি। আর ভ্যাকসিন এসে যাচ্ছে 1 মাসের মধ্যে, খুব শিগগিরই, এরকম শুনতে পাচ্ছি। সুতরাং সব মিলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে, যদিও সময় লাগবে। তো যতদিন না হচ্ছে ততদিন তোমরা সাবধানে থেকো, অনলাইন ক্লাস অ্যাটেন্ড করো, আমার ক্লাসটা ফলো করো, অন্তত একটা সাবজেক্ট তোমাদের তৈরি হয়ে থাক। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাবে এবং সিলেবাস কমবে, এটা তো অবধারিত। যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য বলি যে পরীক্ষা কিছুদিন পিছিয়ে যাবে এবং সিলেবাস কিছুটা কমে যাবে, সেটা বলে দেওয়া হবে, সেটা অবধারিত। তো সেই হিসেবে তোমরা সজাগ থেকো যে কী কী পড়তে হবে আর কী কী বাদ যাবে এবং পরীক্ষাটা কখন হচ্ছে। ওকে, এমনি কথাবার্তা চলছে, ফাইনাল ডিসিশন এখনও হয়নি, সব কিছু সময় তোমরা জেনে যাবে। তো ঠিক আছে, আজকে আমরা লেসনটা শুরু করি। ওকে, দেখো স্টুডেন্টস, তাহলে আজকে ক্লাসটা শুরু করছি। তো কেমিক্যাল ক্যালকুলেশনস করতে গেলে আমাদেরকে প্রথমেই শিখতে হবে যে এর 3টি ধাপ আছে, সেই 3টি ধাপ কী কী। হ্যাঁ, দেখো, প্রথম নীতি, এটা বলা আছে রাসায়নিক গণনার নীতি, অর্থাৎ আমরা যেটা বের করবো কোনো একটা কম্পাউন্ডের বিক্রিয়াজাত পদার্থের বা বিক্রিয়কের ওজন বার করতে বলা হবে, সেটা বার করতে গেলে 3টে স্টেপ ফলো করতে হবে। এটাকে বলা হচ্ছে রাসায়নিক গণনার নীতি। প্রথম স্টেপ কি? প্রথমে তোমাকে রাসায়নিক বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণটা লিখতে হবে, অর্থাৎ কি কি মিলে কি কি উৎপন্ন হলো, এটা রাসায়নিক সমীকরণের আকারে শুধু লিখলেই হবে না, সেটাকে সমতা বিধান করতে হবে। অর্থাৎ কত ওজনের বিক্রিয়ক মিলে কত ওজনের বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হলো, কটা বাদ, মানে সমান চিহ্নের বাঁদিকে যতগুলো পরমাণু থাকবে বা অণু থাকবে, ডান দিকেও ঠিক ততগুলোই পরমাণু থাকবে, সব মিলে সম্মিলিতভাবে। তো এটা সমতা বিধান তোমরা জানো, যেটা যেভাবে করো সেভাবে সমতা বিধানটা করতে হবে। কিন্তু সমতা বিধান না করে যদি তুমি করো তাহলে কিন্তু উত্তর মিলবে না। সমতা বিধানটা প্রথম কাজ, রাসায়নিক সমীকরণটা লিখতে হবে, তারপরে সেটাকে সমতা বিধান করতে হবে। 2 নম্বর স্টেপ হচ্ছে যে দেখো, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির সংকেত থেকে তাদের আণবিক ভর হিসেব করতে হবে।
হ্যাঁ, তাহলে বিক্রিয়কের কত ওজনের সঙ্গে এই দুটো বিক্রিয়ক যদি থাকে তাহলে দুটো বিক্রিয়কের ওজন বার করতে হবে। তার পারমাণবিক ওজনগুলো যুক্ত করলেই আণবিক ওজন পাওয়া যাবে বিক্রিয়কের। বিক্রিয়াজাত পদার্থেরও তাই, বিক্রিয়াজাত পদার্থের সংকেত থেকে তাদের পারমাণবিক ওজনগুলো যোগ করলে তোমার আণবিক ওজন পাওয়া যাবে। তাহলে সেই আণবিক ওজনগুলো পেয়ে গেলে প্রাপ্ত আণবিক ভর থেকে থার্ড স্টেপে কী করতে হচ্ছে, দেখো নিম্নে অজানা পদার্থের ভর নির্ণয় করতে হবে। যেহেতু সমান হবে, বাঁ দিক সমান ডান দিক হবে, সেহেতু অজানা পদার্থের ভরটা সহজেই বেরিয়ে আসবে। তাহলে এই তিনটা স্টেপ তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, প্রথমে রাসায়নিক সমীকরণের ক্ষমতা বিধান করতে হবে, তারপরে আণবিক ভরগুলো লিখতে হবে, এবং লাস্টে অজানা যেটা আমাকে বার করতে বলেছে সেটাকে বার করতে হবে। তো এটা খুব সহজে বুঝতে পারবে দুটো উদাহরণের দ্বারা। আমরা আরও অনেক উদাহরণ দেখাবো। এখানে দুটো উদাহরণ দেখো আমি এক্সাম্পল হিসেবে লিখেছি। দেখো এক্সাম্পল 1 আর এক্সাম্পল 2। আমি এটা দেখাচ্ছি কীভাবে, খুব সহজেই বুঝতে পারবে। এক্সাম্পল 1 বলেছি 72 গ্রাম জল উৎপন্ন করতে কত গ্রাম হাইড্রোজেন প্রয়োজন হবে। আর এক্সাম্পল 2তে রয়েছে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত। এগুলো ছোট ছোট থেকে বড় বড় প্রশ্ন আসতে পারে, আমি সেটাও দেখাবো। তো প্রথমে আমরা এই ছোট প্রশ্ন দিয়ে শুরু করি। অ্যান্সারগুলো কীভাবে দেখে নাও। অ্যান্সার 1, এক্সাম্পল 1-এর জলের যে উৎপন্ন হওয়ার সমীকরণ সেটা তোমাকে আগে জানতে হবে। তো আমরা জানি যে হাইড্রোজেন আর অক্সিজেন, স্টেপ 1 যেটা হচ্ছে, স্টেপ 1 হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তোমার জল উৎপন্ন হচ্ছে। তো এখানে তুমি সমতা বিধান করা নেই, সমতা বিধান করতে হবে। এখানে অক্সিজেন দুটো, এখানে অক্সিজেন একটা। তাহলে সমতা বিধান করতে গেলে তো আমরা তো এটা খুব সহজ জানি যে 2 অণু হাইড্রোজেন আর 1 অণু জল মিলে আমার 2 অণু, এখন অক্সিজেন মিলে 2 অণু জল উৎপন্ন করতে হচ্ছে। তাহলে সমতা বিধানটা হয়ে গেল। দেখো 4টে হাইড্রোজেন, এখানে 4টে হাইড্রোজেন, এখানে অক্সিজেন দুটো, এখানে 2 অক্সিজেন দুটো, পরমাণুর সংখ্যার দিক দিয়ে উভয় পক্ষ সমান হয়ে গেল। এবারে কি করতে হবে, তোমার 2 নম্বর স্টেপে দেখো বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলির ভর। হ্যাঁ, এটা বিক্রিয়ক, এটা বিক্রিয়ক, এটা বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এখানে মোট কত ভর হচ্ছে, পারমাণবিক ভর? দুটো হাইড্রোজেন, তাহলে 2 × 2 মানে 4 হচ্ছে। আর এখানে অক্সিজেন 16 × 2 32 হচ্ছে। আর এখানে কত হচ্ছে 2 × হাইড্রোজেন 2 প্লাস অক্সিজেন 16, তাহলে কত হচ্ছে 2 × 16 18, তাহলে কত হচ্ছে এটা 18 × 36। হ্যাঁ, তাহলে দেখো এখানে ভর, আণবিক ভরগুলো পেয়ে গেলাম। এখানে আণবিক ভর 4, এখানে 32, এখানে 36, আণবিক ভরগুলো পেয়ে গেলাম। এইবারে এখান থেকে অজানা পদার্থের ভর নির্ণয় করতে হবে। কি বলেছে আমাকে, কত গ্রাম হাইড্রোজেন প্রয়োজন হবে 72 গ্রাম জলের জন্য। তাহলে এখানে দেখতে পাচ্ছ 36 গ্রাম জল উৎপন্ন করতে আমার হাইড্রোজেন প্রয়োজন হচ্ছে 4 গ্রাম। অতএব এখানে এবার আর ম্যাথস চলে, এবার আর ফিজিক্স বা ফিজিক্স থাকলো না, এবার জাস্ট ম্যাথমেটিক্স উইকিক নিয়মে তুমি করে নিতে পারো। হ্যাঁ, উইকিক নিয়মের অঙ্ক। হ্যাঁ, ফিজিক্স থেকে এটা হয়ে গেল ম্যাথস। তাহলে 36 গ্রাম, 36 গ্রাম জল উৎপন্ন করতে আমি সংখ্যা লিখছি, হাইড্রোজেন দরকার বা প্রয়োজন, দরকার লিখে দিলাম। দরকার হচ্ছে কত, দেখো 4 গ্রাম। মানে 36 গ্রাম জল উৎপন্ন করতে গেলে তোমাকে 4 গ্রাম হাইড্রোজেন নিতেই হবে। তাহলে 4 গ্রাম, সেই জন্য তো সমতা বিধানটা দরকার। হ্যাঁ, তা নাহলে কিন্তু মিলবে। অতএব 1 গ্রাম জল উৎপন্ন করতে হাইড্রোজেন দরকার। ঐকিক নিয়ম 4 × 36 এত গ্রাম। আর আমাকে প্রশ্ন বলেছে 72 গ্রাম, 72 গ্রাম জল উৎপন্ন করতে হাইড্রোজেন দরকার। তাহলে 4/36 × 72 গ্রাম, কত হলো 36 2 × 72 8। এটা অ্যান্সার। তাহলে তোমার 8 গ্রাম হাইড্রোজেন প্রয়োজন হবে 72 গ্রাম জল উৎপন্ন করতে। অবভিয়াসলি 4 গ্রামে যদি তোমার 36 গ্রাম হয়, তাহলে এটা ডাবল হয়ে গেলে এটাও ডাবল হয়ে যাবে, 8 গ্রাম। 4 জায়গায় 8 গ্রাম লাগে। এটা অ্যান্সার হয়ে গেল। এখানে টাইম অত দেওয়ার দরকার নেই। এবার দেখো 2 নম্বরটাতে, হ্যাঁ, কি বলেছে, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত। তাহলে তোমাকে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত আগে জানতে হবে। এই সংকেত, এগুলো বেসিক্স, এগুলো না জানলে কিন্তু বিভিন্ন কম্পাউন্ডের সংকেত তোমাকে জানতে হবে, কীভাবে লিখতে হয় সেটা শিখতে হবে। হ্যাঁ, ওই যে
যোজ্যতা ভ্যালেন্সি জেনে তোমাকে সংকেত লেখার নিয়মটা শিখতে হবে। আমি ভ্যালেন্সি নিয়ে একটা ক্লাস আমি করবো, আমার এটা মনে আছে। ভ্যালেন্সি দিয়ে কীভাবে যোজ্যতা দিয়ে কীভাবে সংকেত লেখা যায়, যে কোনো রাসায়নিক পদার্থের সংকেত খুব সহজে লেখা যায় যোজ্যতা জানা থাকলে, সেটা আমি নিয়ে একটা লেসন আমি করবো পরে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখা যায় ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে তোমার ক্যালসিয়াম CaCO3, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখানে এবার দেখো এদের ওজনগুলো লিখতে হবে। হ্যাঁ, মানে ভর শতকরা পরিমাণ বার করতে গেলে আমাকে আগে ভর বার করতে হবে। তো ক্যালসিয়ামের ওজন হচ্ছে তোমার 40। এইটা কোশ্চেনে দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, সেজন্য অন্তত প্রমিনেন্ট যেগুলো খুবই ইউজ হয় সেগুলো কিন্তু মনে রাখতে হবে কার ওজন কত। হ্যাঁ, সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো কিন্তু মনে রাখতে হবে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো মনে রাখতে হবে। কিছু গোটা কুড়ি কিন্তু মনে রাখতে হবে। আমি একটা লেসনে চার্ট করে দেবো, যখন কম্পাউন্ডের সংকেত লেখা শেখাবো তখন চার্ট করে দেবো। 40, কার্বনের তোমার 12, আর O3 মানে বুঝতে পারছো, 3 × 16, অক্সিজেনের 16। তাহলে কত হবে এটা? 40 আর 12, 40, 50, 52 প্লাস 3 48, এটা হচ্ছে 100। দেখো ক্যালসিয়াম কার্বনেটের সংকেতটা এমন নেই যে টোটাল মিলে 100 হয়, 100। তাহলে এই 100 মোট ওজন 100 যদি হয়, তাহলে বলেছে আমার ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? তা ক্যালসিয়াম আছে 40, তাহলে এই 100-র মধ্যে 40 আছে ক্যালসিয়াম। তাহলে এবার শতকরা বের করে নাও। 100 গ্রাম CaCO3-তে ক্যালসিয়াম আছে বা থাকে 40 গ্রাম। তাহলে 100 গ্রামে যতটা থাকে সেটাতে তার শতকরা পরিমাণ। অতএব ক্যালসিয়ামের শতকরা পরিমাণ হচ্ছে তোমার 40%। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ হচ্ছে 40%। ঠিক আছে, 40% ক্যালসিয়াম। এইভাবে এটা খুব দ্রুত সরে গেল। এবারে আমরা একটু সামান্য একটু বড় অঙ্ক দেখবো। ওকে, দেখো স্টুডেন্টস, আমরা চলে আসছি এক্সাম্পল 3-তে। দেখো 130 গ্রাম দস্তা মানে জিঙ্ক লঘু সালফিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে? তো জিঙ্কের সঙ্গে দস্তা মানে জিঙ্কের সঙ্গে লঘু সালফিক অ্যাসিডের বিক্রিয়া, তো বিক্রিয়ার সমীকরণটা তো তোমাকে আগে জানতেই হবে। হ্যাঁ, সমীকরণ না জানা থাকলে তো হবেই না। সমীকরণটা কি হবে? সমীকরণটাকে লিখে ফেলি। সমীকরণটা হচ্ছে যে দস্তা মানে জিঙ্ক Zn প্লাস লঘু সালফিক অ্যাসিড H2SO4, এইটা বিক্রিয়া করলে কি হয় তোমরা জানো, জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন বেরিয়ে আসে। হ্যাঁ, প্রতিস্থাপন হয় জিঙ্ক সালফেট প্লাস, আর এটা হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস হয়ে বেরিয়ে আসে, উৎপন্ন হয়। এই চিহ্নটা মানে হচ্ছে যে গ্যাস। তাহলে সমাধান করো। এখানে জিঙ্ক একটা, হাইড্রোজেন দুটো, এখানে হাইড্রোজেন দুটো মিলে গেছে, সালফার একটা মিলে গেছে, অক্সিজেন 4। দেখতেই পাচ্ছ এখানে অলরেডি সমতা বিধান হয়ে রয়েছে, কোনো সংখ্যা বসানোর দরকার নেই। হ্যাঁ, জিঙ্ক একটা, হাইড্রোজেন দুটো, সালফার একটা, অক্সিজেন 4 অলরেডি সমতা বিধান হয়ে রয়েছে। তাহলে আর আমরা জোর করে সংখ্যা বসাতে যাবো না। তাহলে জিঙ্কের ওজন তোমার এটা দেখো, জিঙ্কের ভর 65, এটা কিন্তু বলে দেওয়া উচিত। বলে দেওয়া যদি না থাকে তাহলে তোমার কিন্তু এটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রাখারই চেষ্টা করবে জিঙ্ক 65, তবে সম্ভবত এটা বলে দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে। তাহলে জিঙ্ক 65 লেখো, 65 জিঙ্কের তলায় লেখো 65। আর দেখো জিঙ্ক মানে 10টা, তাহলে আমাকে কি উৎপন্ন করতে বলছে? হাইড্রোজেন। কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে? তাহলে হাইড্রোজেন দেখো, এখানে হাইড্রোজেন ওজনটা লিখো, হাইড্রোজেনের ওজন 1, তাহলে দুটো হাইড্রোজেন মিলে একটা অণু হয়েছে, তাহলে 1 × 2, তাহলে 2।
এটা মানেটা হচ্ছে যে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে 65 গ্রাম দশটা থেকে, অর্থাৎ 65 গ্রাম দশটা ব্যবহার করলে তবে তুমি 2 গ্রাম হাইড্রোজেন পাবে। তাহলে এখানে 130 গ্রাম দশটা থেকে কত গ্রাম হাইড্রোজেন। এবার চলে এলো ম্যাথস, মানে ফিজিক্সতে চলে এলো ম্যাথস, এবার ঐকিক নিয়মের অঙ্ক। অতএব 65, এখানে দেখো 65 গ্রাম দশটা থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় 2 গ্রাম, যেটা পেলাম 65 থেকে 2, তাহলে 65 গ্রাম দশটা থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় 2। অতএব 10টা থেকে মানে 10টা বিক্রিয়া করে, অবশ্যই সালফিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে হবে তবেই হবে। হ্যাঁ, তাহলে 1 গ্রাম 10টা থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় তোমার 2/65 গ্রাম। আর প্রশ্নে কি বলেছে 130 গ্রাম। হ্যাঁ, 130 গ্রাম দশটা থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় তোমার 2/65 × 130 এত গ্রাম। 65 দুগুণে 130, তাহলে 4 গ্রাম, তাহলে 4 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। 130 গ্রাম দশটা লঘু সালফেটের সঙ্গে বিক্রিয়া করলে তোমার 4 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। বুঝতে পেরেছ? এইভাবে অঙ্ক করতে হবে। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি, আরও কয়েকটা অঙ্ক। তাহলে স্টুডেন্টস, আমরা পরের এক্সাম্পলে চলে আসি। এক্সাম্পল 4 দেখো, 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে। তাহলে এটা প্রথমে সমীকরণটা লিখে ফেলি। হ্যাঁ, একই নিয়মে সমীকরণ কি, অক্সিজেন প্রস্তুত করতে গেলে পটাশিয়াম ক্লোরাইড থেকে কিভাবে পাওয়া যায় দেখো। পটাশিয়াম ক্লোরাইড সংকেতটা তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, যেটা বললাম এটা বেসিক্স, একদম সংকেতগুলো তোকে বলে দেবে না, মনে রাখতে হবে। KClO3, এটা পটাশিয়াম ক্লোরাইড। এইটা থেকে তোমার অক্সিজেন পাওয়া যায় এইরকম, পটাশিয়াম গরম করলে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। কিন্তু এটা সমতাবিধান হয়ে নেই, তোমাকে সমতাবিধান করতে হবে। তুমি দেখো এখানে 3টে অক্সিজেন, এখানে 2টো, মিলছে না। তাহলে এখানে আমরা 2 দিয়ে 2 তে 2 6 করে দিলাম, তাহলে এটা 3 2 6 হয়ে গেল, তাহলে 2 KCl হলো, তাহলে এখানে 2 KCl, তাহলে এটা সমতাবিধান হয়ে গেল। সমতাবিধান ফার্স্ট স্টেপ হয়ে গেল। এবার সেকেন্ড স্টেপে তোমার আণবিক ভরগুলো লিখতে হবে। হ্যাঁ, পটাশিয়াম ক্লোরাইডের কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন, তাহলে পটাশিয়াম ক্লোরাইডের ওজনটা জানা দরকার। হ্যাঁ, 9.6 গ্রাম অক্সিজেন থেকে, তাহলে অক্সিজেনের ওজনটা জানা দরকার। তো প্রথমে আমরা পটাশিয়াম ক্লোরাইডের ওজনটা বার করে নিই। 2 অণু আছে, তাহলে 2 অণু, একটা অণুর ওজন কত হবে, একটা অণুর ওজনকে আমি ব্র্যাকেটে ঘিরে দিলাম। 2 অণু পটাশিয়াম ক্লোরাইড নিতে হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে 2 অণুর কমে তুমি নিতে পারবে না, কারণ সমীকরণটা সমতাবিধান হচ্ছে না, যে সেই জন্য এখানে তোমাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। তো পটাশিয়ামের হচ্ছে 39। এটাও ওই যে বললাম, এটা তোমার বলা থাকতেও পারে, নাও বলা থাকতে পারে, তোমার মনে রাখতে হবে। ক্যালসিয়ামের যেমন 40, পটাশিয়াম তেমনি 39 পারমাণবিক ওজন বা পারমাণবিক ভর। ক্লোরিনের তোমাকে মনে রাখতে হবে, ক্লোরিন হচ্ছে তোমার 35.5, তাহলে এটা 35.5 Cl প্লাস অক্সিজেন দেখো 3 × 16, তাহলে 3 16 48, আমি ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে তোমার এটা কত দাঁড়াচ্ছে 2 × এটা হবে তোমার 122.5। হ্যাঁ, 8 16 17 17 হচ্ছে 22। হ্যাঁ, তাহলে 122.5 হবে ব্র্যাকেটের মধ্যে। তাহলে 2 × 122.5 মানে হচ্ছে 245। তাহলে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড তোমার প্রয়োজন হবে কত, মানে এই অক্সিজেনটা উৎপন্ন করতে। কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে তাহলে 3 × 16 2 ×
টু ও টু, তাহলে 32, তাহলে 3 দুগুণে 96, 96 হলো, এটা 96 হলো। তাহলে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন প্রস্তুত করতে তোমার 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন। এবার আবার ফিজিক্স থেকে এবার ম্যাথসে চলে যাও, রৈখিক নিয়মের অঙ্ক, খুবই সোজা। এইটুকু করতে পারলেই তোমার অঙ্ক হয়ে গেল, আর তখন আর বিজ্ঞান নেই, সেটা অঙ্ক হয়ে গেল। অতএব আমাকে কি লাস্টে লিখে রাখতে হবে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন। তাহলে 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে KClO3 পটাশিয়াম ক্লোরাইড দরকার প্রয়োজন হয়, মানে দরকার 245, এটা হবে 96 গ্রামের জন্য দরকার 245 গ্রাম। হ্যাঁ, 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরাইড দরকার 245 গ্রাম। অতএব রৈখিক নিয়ম, 1 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে KClO3 দরকার কত, 245/96 এত গ্রাম। আর কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে 9.6 গ্রাম, তাহলে 10/1 96 থেকে 9 10 ভাগের, তাহলে এটা 10/1 হয়ে যাবে। অঙ্ক করে দেখিয়ে দাও। প্রস্তুত করতে KClO3 দরকার 9.6 গ্রাম, তাহলে 245/96 ইন্টু 9.6 গ্রাম। 10 তুলে দাও, 10 9 96 কেটে গেল, 245/10 অর্থাৎ 24.5 গ্রাম। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত গ্রাম দরকার, কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন, আমাদের প্রয়োজন 24.5 গ্রাম। অ্যান্সার এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন, 9.6 গ্রাম অক্সিজেন করতে। হ্যাঁ, মানে দেখো 96 245, তাহলে 9.6 মানে 10/1, তাহলে এটা 10/1 হয়ে যাবে, অর্থাৎ 10 দিয়ে ভাগ করলেই হয়ে যায়। 24.5 গ্রাম KClO3 দরকার। ঠিক আছে, এবার আমরা দেখো স্টুডেন্টস, আমরা চলে এসেছি এক্সাম্পল 5-এ। কি বলছে, 10 কেজি চুনাপাথর থেকে কি পরিমাণ চুন পাওয়া যায়। চুনাপাথর, তাহলে চুনাপাথরের সংকেত, চুনাপাথরটা আসলে কি এটা আগে জানতে হবে। তো জেনে রাখো, চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে আমরা চুনাপাথর বলে ডাকি, ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, এটা সোজা বাংলায় আমরা চুনাপাথর বলি। তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা চুন পেয়ে থাকি, এটাকে গরম করলেই তুমি চুন পাবে এবং কার্বন ডাইঅক্সাইড পাবে। তাহলে চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেট, এটা চুনাপাথর। আর এটাকে গরম করলে তুমি পাবে ক্যালসিয়াম অক্সাইড চুন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস। হ্যাঁ, এটা হচ্ছে তোমার চুনাপাথর, আর এটা হচ্ছে চুন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে সমীকরণটা সমতাবিধান করো, ক্যালসিয়াম একটা, কার্বন একটা, অক্সিজেন 2 আর 1 3, অক্সিজেন 3। দেখো অলরেডি এটা সমতাবিধান হয়ে রয়েছে, তাহলে আর সমতাবিধান করার দরকার নেই, অলরেডি সমতাবিধান অবস্থাতেই রয়েছে। হ্যাঁ, বাঁ দিকে যতগুলো পরমাণু, ডান দিকেও ততগুলি পরমাণু দেখাচ্ছে। তাহলে এবার সেকেন্ড স্টেপে চলে আসি, ওজন নির্ণয় করো। ক্যালসিয়ামের তোমার 40, তারপরে কার্বনের 12, অক্সিজেনের 348, কত হলো, এটা হলো 100। আর চুন কত হলো, ক্যালসিয়ামের 40 আর কার্বনের 12, তাহলে এটা হলো কত, 56। এটা হলো অক্সিজেনের 16, এটা হলো 56। তাহলে দেখতে পাচ্ছ যে 100 কেজি চুনাপাথর থেকে তোমার 56 কেজি চুন পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে 10 কেজি থেকে কত হবে, রৈখিক নিয়মে চলে এসো। অতএব
100 কেজি চুনা পাথর, 100 কেজি চুনা পাথর থেকে চুন পাওয়া যাবে কত? 56 কেজি। বুঝতে পেরেছ? 100 কেজি চুনা পাথর থেকে 56 কেজি চুন পাওয়া যাবে। অর্থাৎ 1 কেজি চুনা পাথর থেকে চুন পাওয়া যাবে 56/100 কেজি। অতএব 10 কেজি চুনা পাথর থেকে, 10 কেজি চুনা পাথর থেকে চুন পাওয়া যাবে 56/100 ইন্টু 10 কেজি। হ্যাঁ, কত হলো? 0 কেটে দাও, 56/10 মানে 5.6 কেজি। তাহলে 5.6 কেজি চুন পাওয়া যাবে। বুঝতে পেরেছ? খুব সহজ না অঙ্কগুলো? এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো স্টুডেন্টস, নেক্সট কোশ্চেনে চলে এসো। এক্সাম্পল 6-এ 1 কিলোগ্রাম কুইক লাইম থেকে পলি চুন উৎপন্ন করতে কত পরিমাণ জলের প্রয়োজন হবে? দেখো দুটো নতুন ওয়ার্ড আছে, কুইক লাইম, পলি চুন। এইসব ওয়ার্ডগুলোর মানে জেনে রাখতে হবে, তা নাহলে ঘাবড়ে যেতে পারো পরীক্ষার হলে। কিছু না, কুইক লাইম মানে শুকনো চুন, আর পলি চুন মানে জল মিশিয়ে যে চুনটা উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, সংকেত দেখলে বুঝতে পারবে। তোমার কুইক লাইম মানে হচ্ছে যে ক্যালসিয়াম চুন, শুকনো চুনকে আমরা বলি কুইক লাইম, শুকনো চুন, এটা কুইক লাইম। লাইম মানে চুন, কুইক লাইম, ভয় পাওয়ার কিছু নেই এসব নাম শুনে। আর পলিচুন মানে হচ্ছে তোমার, এটার সঙ্গে তুমি যদি জল মেশাও, জল, তবে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটাকে বলে পলিচুন। তাহলে কি হলো? কুইক লাইম মানে শুকনো চুলে জল মেশালে তবে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এটাকে সমতা বিধান করো। তাহলে দেখে নাও প্রথমে সমতা বিধান করা আছে কিনা। ক্যালসিয়াম একটা, হাইড্রোজেন দুটো, হাইড্রোজেন দুটো, আর অক্সিজেন একটা দুটো, এখানে O2 দুটো, অর্থাৎ অলরেডি এটা সমতা বিধান হয়ে আছে। তাহলে আমরা এক্সট্রা কোনো সংখ্যা বসানোর দরকার নেই। এবার আমরা চলে আসছি ভর, কত আছে ওজন হিসেবে। দেখো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের এটা ওই যে বললাম যে তোমার বলা থাকতেও পারে নাও থাকতে পারে, তো ওটা মনে রাখবে। ক্যালসিয়ামের ওজন 40, তাহলে ক্যালসিয়াম 40 আর অক্সিজেনের 16, তাহলে কত হলো? 56। কুইক লাইম 56 গ্রাম। কুইক লাইম তুমি যদি জলে দাও তাহলে তোমার পুরোপুরি বিক্রিয়া করতে কত লাগবে, কত পরিমাণ জলের প্রয়োজন হবে। দেখো ক্যালসিয়াম অক্সাইডের ওজনটা জানার এখানে প্রয়োজন হচ্ছে না, ভালো করে কোশ্চেনটা বুঝে নেবে। হ্যাঁ, এখানে ক্যালসিয়াম অক্সাইডের ওজন বসানোর কোনো প্রয়োজন পড়ছে না, কারণ এখানে জল এবং কুইক লাইমের ব্যাপারটা বলেছে, কুইক লাইমের সঙ্গে জলের ব্যাপারটা বলেছে, জলের। পলিচুন উৎপন্ন কতটা কি ব্যাপার সেটা আমার জানার দরকার নেই। পুরোপুরি এর বিক্রিয়া হতে গেলে তোমার কি পরিমাণ জলের প্রয়োজন হবে সেটা। তাহলে জল কতটা আছে, এর যে 56 গ্রাম কুইক লাইমের জন্য কতটা জলের প্রয়োজন হচ্ছে। দেখো জল প্রয়োজন হচ্ছে হাইড্রোজেন 2 আর অক্সিজেন 16, এটা হচ্ছে 18 গ্রাম। হ্যাঁ, এটা মানে হচ্ছে যে 56 গ্রাম কুইক লাইম বা শুকনো চুনকে পুরোপুরি জলে বলতে তোমার 18 গ্রাম জলের প্রয়োজন হবে। 18 গ্রাম মিনিমাম তোমাকে 18 গ্রাম নিতেই হবে এই পরিমাণ কুইক লাইমের বিক্রিয়া করার জন্য। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে 1 কেজির জন্য কতটা জলের প্রয়োজন হবে? খুবই সোজা। হ্যাঁ, এতটা 56 গ্রামের জন্য 18 গ্রাম, তাহলে 1 কেজির জন্য কত? হ্যাঁ, ঐকিক নিয়ম। অতএব 56 গ্রাম কুইক লাইম থেকে পলিচুন উৎপন্ন করতে জলের প্রয়োজন। কুইক লাইমের পুরোটা লিখছি না, আমি
ল্যাঙ্গুয়েজটা সংক্ষেপ করে দিলাম। 56 গ্রাম কুইকলাইমের জন্য জল প্রয়োজন তোমার 18 গ্রাম। অতএব তোমরা পরীক্ষায় পুরোপুরি লিখবে, লিখবে যে 56 গ্রাম কুইকলাইম থেকে কোলেস্টেরল উৎপন্ন করতে জল প্রয়োজন এত গ্রাম। আমি একটু সংক্ষেপ করে দিলাম এখানে। 1 গ্রাম কুইকলাইমের জন্য জল প্রয়োজন 18/56 গ্রাম। অতএব 1 কেজি কুইকলাইম বিক্রিয়া করতে 1 কেজি, এখানে গ্রাম এখানে কেজি, তাহলে তোমাকে তো মিলবে না, তাই না? তো একই এককে আনতে হবে। এখানেই ট্রিক, কিন্তু এটা না পাল্টালে কিন্তু উত্তর মিলবে না, তাই না? তাহলে 1 কেজি বা 1000 গ্রাম কুইকলাইমের জন্য জল প্রয়োজন 18 × 1000/56। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে বসে এমনি ক্যালকুলেশন করলে তুমি পাবে। এটা পুরোপুরি মিলবে না, আমি ক্যালকুলেশন করে দেখেছি, পুরোপুরি মিলবে না। এটা তোমার একটু ফ্র্যাকশন এসে যাচ্ছে, সংখ্যাটা দাঁড়াবে তোমার 321.43 321.43 গ্রাম। ক্যালকুলেশন করলে এটা আসবে, তোমরা একটু দেখে নিও কত আসছে। তো এটা ওই নেবে, জাস্ট 56 গ্রামে থেকে 18 গ্রাম দরকার, 1 গ্রামে কত দরকার, আর 1000 কেজি কুইকলাইম থেকে কোলেস্টেরল উৎপন্ন করতে কত গ্রাম দরকার, ওই ঠিক নেবে। তাহলে স্টুডেন্টস চলে এসি এক্সাম্পল নাম্বার 7-এ। দেখো, লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করে 16 গ্রাম হাইড্রোজেন পেতে কত গ্রাম আয়রনের প্রয়োজন হবে। তো এই যে কথাগুলো রয়েছে, এই সংক্রান্ত সমীকরণটা কিন্তু প্রথমেই তোমাকে লিখে নিতে হবে। আর এই সমীকরণ তোমার আগে থেকে জেনে থাকতে হবে, সমীকরণ কিন্তু পড়া থাকবে না। হ্যাঁ, সুতরাং একটু পড়াশোনা করার দরকার আছে। কি থেকে কি হয়, কি করলে কি উৎপন্ন হয়, এটা কিন্তু জানতে হবে। এটা কিন্তু বলে দেবে না, এটা তোমাকে নিজের থেকে লিখতে হবে। তাহলে এর সমীকরণটা কি? দেখো, লোহিত তপ্ত আয়রনের উপর, হ্যাঁ, প্রচণ্ড গরম লোহিত তপ্ত, এত গরম যে লাল হয়ে গেছে, এরকম আয়রনের উপর স্টিম চালনা করলে, স্টিম মানে বাষ্প, গরম বাষ্প, জলীয় বাষ্প, গরম জলীয় বাষ্প চালনা করলে তোমার কি হয়, 16 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন, বুঝতে পারছো, হাইড্রোজেন উৎপন্ন হবে, সেই সঙ্গে তোমার ফেরোসোফেরিক অক্সাইড উৎপন্ন হয়। হ্যাঁ, ফেরোসোফেরিক অক্সাইড আর হাইড্রোজেন উৎপন্ন হয়। তো সমীকরণটা হবে এইরকম। হ্যাঁ, প্রথমে সমীকরণটা রেখে নাও। সমীকরণ লিখে সমতা বিধান করে নাও। আয়রন লোহিত তত্ত্ব গরম প্লাস এর উপর স্টিম মানে H2O চালনা করলে তুমি পাবে ফেরোসোফেরিক অক্সাইড Fe3O4 প্লাস তুমি পাবে হাইড্রোজেন। হ্যাঁ, জল ভেঙে হাইড্রোজেন হয়ে যাবে। এই অক্সিজেনটা আয়রনের সঙ্গে যুক্ত হয়ে ফেরোসোফেরিক অক্সাইড হবে। সমতা বিধান করো। দেখো, সমতা বিধান আয়রন 3 আছে, তাহলে এখানে 3টে আয়রন, এখানে একটা, তাহলে এখানে 3টে আয়রন দিয়ে দাও। আয়রন মিলে গেল। হাইড্রোজেন 4 আছে, হাইড্রোজেন 2 আছে, এখানে হাইড্রোজেন 2 আছে, মিলে গেল। অক্সিজেন এখানে 4 আছে, এখানে একটা আছে, তাহলে এখানে 4 করে দাও। 4, তাহলে হাইড্রোজেন বেড়ে গেল, 4 × 8, তাহলে এখানে মনে হয়ে যাবে 4 × 8। এবার সমতা বিধান হয়ে গেল। দেখো, 3Fe + 4H2O = Fe3O4 + 4H2। এই অনুযায়ী তোমার সমীকরণটা বিক্রিয়া করবে, এই সমীকরণ অনুযায়ী তোমার এরা বিক্রিয়া করবে। তাহলে ওজনগুলো এবার বসানো যাক, ভরগুলো বসানো যাক। আমার লাগবে কি? লাগবে তোমার লোহিত তত্ত্ব আয়রনের উপর দিয়ে 16 গ্রাম হাইড্রোজেন পেতে গেলে, তাহলে হাইড্রোজেনটা লাগবে। কত গ্রাম আয়রন প্রয়োজন হবে? তাহলে আয়রনটা লাগবে, এই আয়রন লাগবে আর এই হাইড্রোজেন লাগবে। আমার এইটা আর এটা লাগবে না। হ্যাঁ, কত গ্রাম আয়রন আর কত গ্রাম হাইড্রোজেন। তাহলে এখানে দেখো, প্রত্যেকটা বিক্রিয়ার জন্য তিনটে করে আয়রন লাগবে। হ্যাঁ, তাহলে 3 × আয়রনের তোমার হচ্ছে 56। এটা কিন্তু বলা থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি বারবার বলছি, মনে রাখতে হবে কিছু কিছু। আয়রন হচ্ছে তোমার 56।
ওজন, ওকে, আয়রনের। বাকিগুলো তো সহজ জানো তুমি। তাহলে কত হচ্ছে, 3 5 3 6 3 6 18, 3 5 15 16, 168। আর এদিকে হাইড্রোজেন কত উৎপন্ন হলো, 4 × 2, তাহলে 8। তো দেখতে পাচ্ছ যে 8 গ্রাম হাইড্রোজেন পেতে তোমার 168 গ্রাম আয়রন দরকার, লোহিত তত্ত্ব আয়রন দরকার 168 গ্রাম, তবে তুমি 8 গ্রাম হাইড্রোজেন পাবে। অতএব কত গ্রাম আয়রন প্রয়োজন হবে, 8 গ্রাম হাইড্রোজেন পেতে 8 গ্রাম হাইড্রোজেন পেতে আয়রন দরকার। আমি সংক্ষেপে লিখছি, তোমরা পুরোপুরি লিখবে। হ্যাঁ, 8 গ্রাম হাইড্রোজেন পেতে আয়রন দরকার তোমার 168 গ্রাম। অতএব 1 গ্রাম হাইড্রোজেন পেতে আয়রন দরকার 168/8 গ্রাম। তাহলে কি বলেছে, 16 গ্রাম হাইড্রোজেন পেতে। অতএব 16 গ্রাম হাইড্রোজেন পেতে আয়রন দরকার 16 গ্রাম। অথবা 8 × 8, 8 × 16, তাহলে 8 × 16, 4 × 12, 13, এগুলো 336 গ্রাম। হ্যাঁ, এটা উত্তর। তাহলে তোমার উত্তর হবে 336 গ্রাম আয়রনের প্রয়োজন হবে। হ্যাঁ, 16 গ্রাম হাইড্রোজেন পেতে 336 গ্রাম আয়রনের প্রয়োজন হবে। ঠিক আছে, এরপর আমরা আর একটা অঙ্ক দেখি। দেখো স্টুডেন্টস, নেক্সট এক্সাম্পলে চলে আসি। এক্সাম্পল 8, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয়? তোমরা জানো প্রশমন বিক্রিয়া, ক্ষার এবং অ্যাসিড পরস্পরকে প্রশমন করে এবং লবণ জল উৎপন্ন করে। তাহলে নির্দিষ্ট পরিমাণ ক্ষার নির্দিষ্ট পরিমাণ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, প্রশমন ক্রিয়া। এখানে দেখো 4 গ্রাম সোডিয়াম অক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে? তো প্রথমে আমাদের সমীকরণটা লেখা দরকার, প্রশমন ক্রিয়াটা। সোডিয়াম হাইড্রোক্সাইড লেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সঙ্গে তোমার কত গ্রাম অ্যাসিড দরকার, সালফিউরিক অ্যাসিড H2SO4। এরা প্রশমিত করবে কিভাবে, সোডিয়াম সালফেট হবে আর জল হবে। তাহলে সোডিয়াম সালফেট Na2SO4, হ্যাঁ, সোডিয়াম সালফেট, আর হয়ে যাচ্ছে তোমার জল। বারবার বলছি, এই বিক্রিয়াগুলো কিন্তু তোমাকে নিজে থেকে লিখতে হবে, মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এই বিক্রিয়াগুলো মনে না থাকলে তো মনে হয় না। বিক্রিয়াগুলো জেনে রাখবে, কি করলে কি হয়, কি কিসের সঙ্গে কিসে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম সালফেট হলো, আর এখন জল পাওয়া গেল। তাহলে দেখা যাক ওজনের দিক দিয়ে আমার দরকার সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার, এটা দরকার, আর দরকার কত গ্রাম সালফিউরিক অ্যাসিড, এইটা দরকার, তাই না, পুরো বিক্রিয়া করানোর জন্য। এই দিকের ওজনটা আমার দরকার নেই। তাহলে সোডিয়ামের তোমরা জানো 23, সোডিয়ামের ওজন 23। এটা আবার বলছি, বলা থাকতেও পারে নাও পারে প্রশ্নে। 23, সোডিয়ামের 23। অক্সিজেনের তোমরা জানো 16, হাইড্রোজেনের 1। তাহলে কত হলো, 6 3 9 1 10, 2 3 4 40 হলো টোটাল। আর এখানে হলো কত, হাইড্রোজেন 2, সালফার 32। হ্যাঁ, এটা মনে রাখবে, সালফার 32, সালফার 32। আর অক্সিজেনের 4 হলো 64। তাহলে কত হলো, 6 2 4 দিয়ে 6 দিয়ে 8, 98। 98 হলো। তাহলে হচ্ছে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার পুরোপুরি বিক্রিয়া করে 98 গ্রাম লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে। হ্যাঁ, তবে পুরোপুরি প্রশমন ক্রিয়া হবে। 98 গ্রাম অ্যাসিডের সঙ্গে 40 গ্রাম খায়, তা না হলে পুরোপুরি বিক্রিয়া হবে না।
তাহলে এবার ওজন যেটা হচ্ছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য কত লাগবে? এবার আবার ওই ট্রিটমেন্ট চলে এলো, ফিজিক্স থেকে ম্যাথসে চলে এলো। তাহলে আমাকে কত গ্রাম অ্যাসিড লাগবে, অ্যাসিডটা পরে রাখো আর ক্ষারটাকে আগে রাখো। তাহলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড কে প্রশমিত করতে লঘু সালফিক অ্যাসিড লাগে H2SO4 দরকার হচ্ছে তোমার 40 গ্রামের জন্য 98 গ্রাম, 98 গ্রাম। অর্থাৎ 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে H2SO4 দরকার 98/40 গ্রাম। অতএব কত বলেছে? 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে আমার দরকার 98/40 ইন্টু 4 গ্রাম, 4 × 4 = 40, তাহলে 9.8 গ্রাম। বুঝেছ? তাহলে আমার উত্তর হবে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড দরকার 9.8 গ্রাম, 9.8 গ্রাম। এইভাবে তোমার অঙ্ক করতে হবে। লেসনটা বড় হয়ে যাচ্ছে, বেশি দীর্ঘায়িত করবো না। আজকের লেসনটা এখানেই শেষ করছি। কেমন লাগলো লিখবে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা থামস আপ, লাইকে ক্লিক করে দিও। আর যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে নিও। এরকম লেসন নিয়মিত পেতে থাকবে। আমি প্রচণ্ড কাজের মধ্যে, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকি। একটা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে মাঝে মধ্যে প্রচণ্ড কাজের পাহাড় এসে যায়, তখন একটু অসুবিধা হয়ে যায়। কিন্তু আমি চেষ্টা সবসময় করে যাই যে প্রতি সপ্তাহে যাতে একটা করে লেসন দিতে পারি। তো এরকম নিয়মিত লেসন তোমরা পেতে থাকবে আশা করা যায়। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে তোমরা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবে যখন আমার নতুন লেসন রিলিজ হবে। তো চ্যানেলের সঙ্গে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।